শুনছেন 94A হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? আমি সুরজিৎ, আর আপনারা শুনছেন 94A হরিশ মুখার্জি রোড। আজ আপনারা শুনতে চলেছেন একটি ইউনিক এবং একটি দুঃখের সাথে মিশ্রিত ঘটনাটি খুব সুন্দর এবং আপনাদের খুবই ভালো লাগবে ঘটনাটি শুনলে। তো আমি আপনাদের সঙ্গে আপনারা আমার সঙ্গে শুনতে থাকুন 94A হরিশ মুখার্জি রোডের 12তম এপিসোড। ঘটনাটি লিখে পাঠিয়েছেন হিমাংশু চৌধুরী। বৃষ্টি পড়ছিল চরম, তারপরও তখন আবার রাত। বান্ধবী ঋতুর বাড়ি থেকে ফেরার পথে আটকে পড়ি আমরা। ঘন জঙ্গল আর ঘন কালো রাতের মাঝে চারদিক যেন ডুবে গেছে। বৃষ্টিও পড়ছিল প্রবল বেগে। এমন অবস্থায় গাড়ি দাঁড় করিয়ে আমরা কোথায় থাকবো ভেবে না পেয়ে এগিয়ে চলছি বাড়ির দিকে। ঋতুর কথা শুনে এক রাত থেকে গেলেই হতো, কিন্তু এখনকার মেয়েদের স্বভাব একটু না অন্য ধরনের। খারাপ ভাববেন না, ও যেভাবে তাকাচ্ছিল আমার তো তাদের সন্দেহ হয়। দেখতে যতটা সোজা সাপটা, তাতেও কি সেটা সোজা সাপটাই বলে নাকি? না, মন মেনে নিতে পারে না ঝট করে। টিভি প্রতিবেশীর কাছে শুনেছি বড়েরা একের বেশি বউ নিয়ে ঘোরে, আর বউয়েরাও নাকি অন্য অন্য ছেলেদের দিকে যায়। না, এসব ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। এই ধারণা আমার জন্মের গত মাস আগে। সব ঠিকই ছিল, কিন্তু জামায় লিপস্টিকের দাগ বেশ কয়েকদিন ধরে দেখার পর কাজের মেয়ের সাথে কথায় আমাকে এইসব কথা ভাবতে কেমন যেন হারিয়ে যায় আমি। হুশ ফিরতেই দেখি আমরা একটা পুরনো বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। আমি গাড়ি থেকে নামতে সঙ্গে সঙ্গে রাজীবও নামল। বাড়িটার দিকে তাকালেই যেন মনে হবে কোনো এক ভয়ঙ্কর কাণ্ড কারখানায় জ্বলে পুড়ে গেছে বাড়িটা। রাজীব বাড়িটার দরজার কাছে এগিয়ে যেতেই আমি বলে উঠলাম, কার বাড়ি জানি না, কেউ কোথায় থাকে তাও জানি না, কি আছে এখন ভেতরে তাও জানি না, ঢুকলেই হলো নাকি? রাজীব দরজাটা ঠেলতে লাগলো। হালকা চাপ দিতেই খুলে গেল দরজাটি। রাজীব ভেতরে ঢোকার সাথে সাথে আমিও ভেতরে ঢুকলাম গুটি গুটি পায়ে। মোবাইলের টর্চ জ্বেলে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম। কোনো কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার ছাড়া। আমার কাঁধের ব্যাগে একটা বড় টর্চ ছিল, সেটি বের করে জ্বালিয়ে এদিক ওদিক দেখতে থাকলাম। সামনের জায়গাটা বিশাল। মেঝেতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ধুলো পড়ে আছে। সামনের দিকে চলে গেছে দোতলা সিঁড়িটি। বারান্দায় একটা আয়না আর পাশে একটা টেবিল। এতক্ষণে ভয় কাটিয়ে বললাম, বাহ, চমৎকার, বেশ ভালোই তো হলো। ভেতরে এলাম, এখানে বসেই রাত পার হয়ে যাবে, কাল সকালে বাড়ির জন্য রওনা দেওয়া যাবে। রাজীব গাড়িটা বাড়ির ভেতর নিয়ে চলে এলো আর একটা পুরনো কাপড় দিয়ে বেশ কিছুটা জায়গা ঝেড়ে ঝুড়ে বসার মতো উপযুক্ত করে তুলল রাজীব। গাড়ির সিটের নিচ থেকে 1.5 হাত লম্বা একটা টিউব বের করে সেটি মেঝেতে বেতে নিয়ে বসে আমায় বলল, কি বসবে না? আমিও গিয়ে বসে পড়লাম। রাজীব রুমাল দিয়ে মাথা মুছতে লাগলো। জামা কাপড় একেবারে প্রায় ভিজে গেছে। কি আর করব, এখানে শুকনো জামা কাপড় পাওয়া যাবে না, সেগুলো পরেই বসে থাকলাম। রাজীব জামাটা খুলে খালি গেঞ্জি পরে বসে আছে। ইতিমধ্যেই ঝড়ের আর জলের বেগ আরও বেড়েছে। দরজা দিয়ে জলের ছিটে ক্রমশ ভেতরে আসছে।
হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া শরীরের প্রত্যেকটা হাড়কে নড়িয়ে দিচ্ছে যেন। রাজীব আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ও ভীষণ ঘুম কাতুরে। 10 মিনিটের মধ্যেই দেখি ঘুমিয়ে পড়েছে নাক ডাকিয়ে। কিন্তু আমার ঘুম এলো না। দুই চোখ যেন অজানা ভয়ে বন্ধ হতে চাইছিল না। যত সময় কাটতে লাগলো, ঝিঝি পোকার ডাক ও ঠান্ডা কনকনে হাওয়ার পরিবেশে ভীষণ ভয়ঙ্কর হতে লাগলো। গাড়ির হেডলাইটের আলোই একমাত্র সম্বল, তাও কিছুটা জায়গা আলো করে রেখেছে। বাকি চারপাশ ভীষণ অন্ধকার। হঠাৎ এক দমকা হাওয়া দরজাটা বিকট আওয়াজ করে। একবার খুলে গিয়ে আবার কিছুটা বন্ধ হয়ে গেল। আমি বসে থাকতে পারছিলাম না। কোল থেকে রাজীবের মাথাটা নামিয়ে উঠে পড়লাম। মোবাইলের লাইট আর টর্চ লাইট নিয়ে এদিক ওদিক একটু ঘুরে দেখব ভাবলাম। বারান্দায় আসবার পর তো কিছুই নেই, শুধু আয়না আর টেবিলটা। আমি আস্তে আস্তে সেই দিকে এগিয়ে গেলাম। আয়নাটা বেশ পুরনো, ধুলো জমেছে অনেক দিনের, তবে দেখিয়ে বোঝা যায় না সেটা। এটা বেশ সুন্দর দেখতে। টেবিলটা মোটা মেহগনি কাঠের, আয়নাটাও খুব লম্বা নয়, আমার হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে। হাত দিয়ে আয়নাটা ধুলোগুলো একটু পরিষ্কার করল। এবার আয়নাটার দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। আয়নাটাতে আমায় দেখাচ্ছে না, দেখাচ্ছে অন্য কিছু। আমি যা দেখলাম তা বর্ণনা নিজেও মুখে করতে পারছি না। আমি হতবুদ্ধি সম্পূর্ণ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা দেখলাম একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি, যেখানে থাকেন এক ভদ্রলোক, তার স্ত্রী ও তার ছেলে। বেশ ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু তাদের সাংসারিক জীবনে যে সুনির্দিষ্টি হঠাৎ পড়বে সেটা কে জানত। ঘটনাটা যেন একটু তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল, কোনো মোড় ঘোরানোর চেষ্টায়। একদিন হঠাৎ ছেলেকে স্কুল থেকে আনার সময় স্ত্রী দেখল তার স্বামী একটা বছর 30 নারীর সাথে হেসে হেসে কথা বলছে। সে ভাবল তার স্বামীর দিনমজুরের কাজ করে, এখানে কি করছে। এইভাবেই সপ্তাহ 2 ধরে মাঝে মধ্যেই সে দেখতে পেত তার স্বামীকে সেই জায়গায়, সেই মহিলাটির সাথে। কিন্তু ঘরে ফিরে তাকে জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দিত না। এমনই একদিন সে হাতে নাতে ধরবে বলে স্কুল থেকে ফেরার পথে যখন দেখতে পেল না, সে খুব হতাশ হয়েছিল। বাড়ির দিকে আসতে সে দেখতে পেল সেই মহিলাটা তার বাড়ি থেকে বের হচ্ছে। সে দেখল তার স্বামী জামার নিচের দিকে কয়েকটি বোতাম খোলা। এভাবেই বেশ কিছুদিন পর আবারও একই ঘটনা। ইতিমধ্যেই একটা অশান্তি ঘটেছিল তাদের মধ্যে। স্বামীটাকে জিজ্ঞাসা করা সত্ত্বেও কোনো কিছু বলতে রাজি ছিল না সে। এইভাবে দ্বিতীয় দিন দেখার পর সে আর সহ্য করতে পারছিল না। তার পাশে শুতেও যেন তার ঘেন্না করছিল, সামনে দাঁড়াতে তার ঘেন্না করছিল স্বামীর প্রতি। তাকে এভাবে ঠকানোর বদলা সে নেবে, তাকে এভাবে অপমান করার বদলা সে ঠিক নেবে। তাই ঠিক করলো সে তার স্বামীকে খুন করবে। সেদিন স্কুলে ফেরার পথে তাদের দেখে সে সত্যি খুব রেগে গিয়েছিল। হয়তো স্বামী তাকে দেখেছে, কিন্তু কোনো কথা বলেনি। সারা দুপুরটা যেন ঝড়ের আগের শান্ত অবস্থার মতো কেটে গেল। স্বামী ভাবল যেন কোনো কিছুই হয়নি। রাতে খাওয়া দাওয়ার পর স্বামী ঘুমিয়ে পড়লে ছেলেকে অন্য ঘরে শুইয়ে সঙ্গে সঙ্গে এসে স্বামীর গলায় সে নরম ছুরির ফলা টেনে দিল। রক্তবর্ণ বয়ে গেল সারা বিছনা জুড়ে। মেয়েটির বুকের জ্বালা এতটাই ছিল যে চিৎকার করে বলতে লাগলো, আর যাবি সেই মেয়ের কাছে? যা, চলে যা। পরের দিন পুলিশ এসে যখন মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য রওনা যাচ্ছে, তখন সেই মেয়েটি স্ত্রীটার সামনে এসে দাঁড়ালো। সে বলল, আপনার স্বামী বড়ই ভালো মানুষ ছিলেন, আপনি এভাবে তাকে কেন মারলেন?
স্ত্রীটি ক্ষিপ্ত গলায় পড়ে উঠল, চরিত্রহীন! তুই আমার জীবনটা নষ্ট করেছিস। তোর রূপে আকৃষ্ট হয়ে আমার স্বামী আমার কাছ থেকে দূরে যাচ্ছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। মেয়েটি অবাক হয়ে বলল, কি বলছেন? আমার সাথে আপনার স্বামীর কোনো সম্পর্ক ছিল না। আপনি ভুল ভাবছেন। আপনি যেটা ভাবছেন সেটা নয়। আসলে আমার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আর আপনার স্বামীর তখন কাজ হারিয়েছিল। কীভাবে সংসার চালাবে ভেবে না পেয়ে আমার সাথে একদিন দেখা করে। আমার কিডনির প্রয়োজন ছিল। আপনার স্বামী তার একটি কিডনি আমার স্বামীকে দেওয়ার জন্য রাজি হয়। আমি তাকে নগদ 1,00,000 টাকা দেওয়ার কথা বলেছিলাম। এমন একটা সময় আপনার স্বামী আমার এত উপকার করেছিল যে আমি কল্পনাতেও করতে পারিনি। প্রথম দিন আপনার বাড়ি আসার কারণ এটাই ছিল। আপনার স্বামীর সাথে দেখা করতে এসেছিলাম। তিনি আগের দিনই হসপিটালে কিডনি ডোনেট করেছিল। গত 26 তারিখ হবে হয়তো, সেদিনই তোমার স্বামীর অপারেশন হয়। তার আগের দিনও আপনার স্বামীর সাথে আমি দেখা করি। সত্যি কথা বলতে ওনার মতো স্বামী আপনার ভাগ্যে ছিল না, তাই হয়তো আপনি আজ হারিয়ে বসলেন ওনাকে। কথাগুলো শোনার মাত্রই স্ত্রীটি পুলিশের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে এক ছুটে ঘরের ভেতর গিয়ে দরজা বন্ধ করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল। পুলিশও হতভম্বের মতো দাঁড়িয়ে, তারাও এই বিষয়টা শুনে অবাক। হতভম্ব পুলিশের সামনে জল করে দেহটি জ্বলে উঠল। আগুনের জ্বালায় ঘরের চারদিকে ছুটতে লাগলো দেহটা। ধরিয়ে দিল আগুন সারা ঘরে। সেই মহিলাটি ইতিমধ্যে চলে গেছে। পুরোটা দেখা মাত্রই আমি দুপা বিছিয়ে গেলাম। আমার বুকের ভেতরটা কেমন জানি করছিল। রাত এখনো অনেক বাকি, বৃষ্টিটাও একটু ধরেছে। আমি এক ধাক্কায় রাজীবকে তুলে বলতে লাগলাম, রাজীব, রাজীব, বৃষ্টি থেমেছে, চলো। এখানে আমরা আর থাকবো না, আমার এখানটা ভালো লাগছে না। চলল রাজীব। রাজীব আমার কথা শোনা মাত্রই সে টিপ গুটিয়ে গাড়ির ভেতর আমায় নিয়ে বসলো এবং গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিল। এরপর 6 মাস কেটে গেছে। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। রাজীবের মেয়ের দোষ নেই, সে নিজেই আমাকে কথাটি বলেছে। কিন্তু ওই গভীর জঙ্গলের একটি লোকের সাথে সন্ধান করে জানা গেল, যেই ঘরটিতে আমরা গেছিলাম সেই ঘরটিতে ওই মেয়েটি আগুন জ্বালিয়ে মারা গিয়েছিল এবং ওই ঘরটিতে এখনো নাকি ওই আয়নাতে ওর প্রতিচ্ছবি দেখা যায় এবং যে ওই প্রতিচ্ছবি পুরোটা দেখে সে নাকি মারাও যায়। কিন্তু এখনো তো আমি মারা গেলাম না, জানি না, ঘটনা লিখছে, কিন্তু হতেও পারে আমি মারা যেতে পারি। সমাপ্ত। ঘটনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। গুড নাইট।